শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। পাঠ করতে চলেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের অতি পরিচিত, অতি সমাদৃত ছোটদের উপন্যাস বুড়ো আংলা। আমার মতো বহু শ্রোতা বন্ধুদেরও হয়তো ছোটবেলার সুখস্মৃতি আছে এই বইটি পড়ার। আমার পাঠ সেই স্মৃতির মান রক্ষা করবে আশা করি। অবনীন্দ্রনাথের সম্বন্ধে স্বল্প আলোচনা করেছিলাম যখন তাঁর লেখা প্রথমবার এই পডকাস্টে পাঠ করেছিলাম, আমাদের তৃতীয় সিজনে 172 নম্বর এপিসোডে। আজ এই উপন্যাসটির সম্বন্ধেই শুধু কয়েকটি কথা বলবো। বাঙালি পাঠকের এই অতি আদরের উপন্যাসটির প্রথম প্রকাশকাল আমি স্বল্প একটু অনুসন্ধান করে একদম সঠিক জানতে পারিনি। আন্তর্জালে কোনো কোনো জায়গায় দেখেছি 1941 এই উপন্যাসের প্রথম প্রকাশকাল বলে উল্লিখিত। এটা খুবই সম্ভব, কারণ লীলা মজুমদারের লেখা থেকে জানতে পারি রবীন্দ্রনাথ যখন স্বয়ং ভাইপোকে উৎসাহ দিয়ে, একরকম হুকুম দিয়ে লেখা আরম্ভ করালেন, তখন সেই ভাইপোর বয়স মাত্র 21 কি 22, অর্থাৎ সেটা 1890 থেকে 1895 এর মধ্যে কোনো সময়। অবনীন্দ্রনাথ অবশ্য নিজে বলেছেন, তারপর পটাপট লিখে যেতে লাগলুম। কিন্তু 26 বছর বয়সে যিনি কলকাতা আর্ট কলেজের সহকারী অধ্যক্ষের পদে নিযুক্ত হন, এবং তিনিই প্রথম ভারতীয় যিনি এই পদমর্যাদা লাভ করেন, দেশ বিদেশ ঘুরে যিনি বিশ্বের বিভিন্ন শিল্প কৌশল শিক্ষা করেন, আর প্রাচীন ভারতীয় রীতির সঙ্গে আধুনিকের সংমিশ্রণ করে নতুন ভারতীয় শিল্পাদর্শ সৃষ্টি করেন, তিনি নিঃসন্দেহে ব্যস্ত মানুষ ছিলেন। পটাপট করে লিখেও তাঁর কয়েকটি ছোটদের উপন্যাস রচনা করতে 40 বছর লেগে গিয়ে থাকতেই পারে। এই প্রকাশকাল যদি নির্ভুল হয়, তবে বুঝতে হবে যে রবি কাকার উদ্যোগে অবন ঠাকুরের লেখা আরম্ভ তাঁর জীবনের একেবারে অন্তিম সময়ে, এবং নিজের জীবৎকালের 17 বছর বাকি থাকতে অবনীন্দ্রনাথ রচনা করেন তাঁর এই শেষ ছোটদের জন্য রচিত উপন্যাস। হয়তো রবি কাকা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ছোটদের গল্প লেখার প্রেরণাও অবনীন্দ্রনাথের চলে গিয়েছিল। প্রবন্ধ এবং কবিতা কিছু তারপরেও লিখেছিলেন বলে জানা যায়। কিন্তু নিঃসন্দেহে সিগনেট প্রকাশনীর দ্বারা এই বই প্রকাশিত হয়েছিল প্রথম 1953 সালে। প্রত্যেক পরিচ্ছেদের গোড়ায় আচার্য নন্দলাল বসুর এঁকে দেওয়া উডকাট ছবিগুলি সহ সত্যজিৎ রায়ের সৃষ্ট সুপরিচিত প্রচ্ছদে। আমার কাছে সেই সংস্করণের একটি পুনর্মুদ্রণ এখনও আছে, তাই জোর দিয়ে এই কথা বলতে পারছি। আরও অনেক শ্রোতাবন্ধুর কাছেই আছে বোধহয়। আমি সেই সংস্করণ থেকেই পাঠ করছি। যদি কেউ গল্পের সঙ্গে পরিচিত না থাকেন, সংক্ষেপে বলি, এই গল্পের মধ্যমণি এক দুরন্ত ডাকাবুকো দুষ্টু ছেলে, যে গণেশ ঠাকুরের অভিশাপে বুড়ো আঙুলের মতো ছোট্ট হয়ে গেল। তারপর বাড়ির পোষা হাঁসের সঙ্গে গণেশ ঠাকুরকে ধাওয়া করে বেরিয়ে পড়ল উত্তর মুখে কৈলাস পর্বতের খোঁজে। তার বিচিত্র অভিজ্ঞতা আর অ্যাডভেঞ্চারের গল্পই বুড়ো আংলা। আগেও যেমন বলেছি, অবনীন্দ্রনাথ ছিলেন শিল্পী, আক্ষরিক অর্থেই যুগান্তকারী শিল্পী। বড় দাদা গগনেন্দ্রনাথ আর অবনীন্দ্রনাথ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টের সহপ্রতিষ্ঠক ছিলেন, যার থেকে জন্ম ভারতীয় শিল্পে তথাকথিত বেঙ্গল স্কুলের, যা পুরো ভারতীয় শিল্পকলাকেই নিয়ে এসেছিল আধুনিক যুগে। আর সেই শিল্প মনস্কতা, সেই নিখুঁত পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ আর খুঁটিনাটির বর্ণনা ছিল তাঁর নিজের ছোটবেলার স্মৃতিচারণে আর তাঁর লেখা ছোটদের গল্পে। অবনীন্দ্রনাথের স্মৃতিচারণ আপন কথা থেকে একটা ছোট উদাহরণ দিই। তাঁর খুব ছোটবেলার এক সময়ের কথা বলছেন। ওদিকে নহবতখানার ছাতে বসেছে তখন আমাদের শমশের কোচম্যানের মজলিস দড়ির খাটিয়া পেতে। সে যেন দ্বিতীয় টিপু সুলতান বসে গেছে ফর্সি হাতে।
হাবসির মতো কালো রং, মাথার চুল বাবরি কাটা, পরনে সাদা লুঙ্গি, হাত কাটা মেরজাই, চোখে সুরমা, মেদিতে লাল মোচড়ানো গোঁফ, সিঁথে কাটা দাড়ি। বাবামশাই হাওয়া খেতে যাবার পূর্বে ঠিক সময়ে সে সেজেগুজে বার হতো। চুড়িদার পাজামা, রুপোলি বকলস দেয়া বার্নিশ জুতো, আঙুলে রূপো বাঁধা ফিরোজার আংটি, গায়ে জরিপাড়ের লাল বনাতের বুক কাটা কাবা তকমা আটা, কাঁধে ফুল কাটা রুমাল, মাথায় থালার মতো মস্ত এক সামলা, কোমরে দুই সহিসে মিলে জড়িয়ে দিয়েছে লম্বা সাপের মতো জরির কোমরবন্ধ। ফিটফাট হয়ে শমশের লাল চক্করের পাঁচিলে চাবুক হাতে দাঁড়াত। পড়লে মনে হয় যেন চিত্রশিল্পী একটি ছবি আঁকার জন্য তৈরি হচ্ছেন। সেই ছবির কোথায় কি থাকবে তার প্রতিটি খুঁটিনাটি মানসচক্ষে দেখছেন। অবনীন্দ্রনাথের প্রতিটি স্মৃতি এবং প্রতিটি কল্পনা ঠিক ততটাই ডিটেল সমৃদ্ধ। এই বুড়ো আংলা উপন্যাসেরই এক জায়গায় তিনি কুঁকড়োর মুখ দিয়ে বলিয়েছেন, কোন ঠাকুর? অবিন ঠাকুর ছবি লেখে। এই ছবি লেখা কথাটাই বোধহয় অবনীন্দ্রনাথের সাহিত্যের স্পষ্টতম পরিচয়। তাঁর প্রায় সব লেখার সম্বন্ধেই কথাটি প্রযোজ্য। আর তার সবথেকে ভালো নিদর্শন বোধহয় এই বুড়ো আংলা উপন্যাসটিই। কাহিনী হিসেবে গল্পের দৈর্ঘ্য খুব বড় নয়, কিন্তু এই বই পড়তে আরম্ভ করা মানে অবনীন্দ্রনাথের জাজ্জল্যমান কল্পনার দেশে অবগাহন স্নান। কখন যে গল্পের গতি স্থগিত রেখে অবন ঠাকুর ঝাঁপ দেবেন তাঁর সেই কল্পনার জগতের মনোমুগ্ধকর দৃশ্যপটের বর্ণনায়। একটা ছোট্ট উদাহরণ দিই। বুড়ো আংলার ৪র্থ পরিচ্ছেদে এক জায়গায় গল্পের নায়ক প্রাণ ভয়ে গাছে উঠে রাত কাটাচ্ছে। নিচে অপেক্ষা করছে মারাত্মক শত্রু। এমন সময় সকাল হয়ে গেল, কিন্তু সকালে কি ঘটল সেটা বলার আগে অবিন ঠাকুর সকাল হবার ছবিটা কিরকম খুঁটিয়ে খুঁটিয়ে লিখলেন শুনুন। তারপর গাছের ফাঁকে ফাঁকে সকালের আলো উঁকি মারতে লাগলো। বনের গাছপালা জীবজন্তু রাতের আড়ালে আবডালে অন্ধকারে বসে কি কাণ্ড করেছে তারই খোঁজ নিতে লাগলো। বনের তলাকার চোর কাঁটা, শেয়াল কাঁটা, কাটিকুটি, কাঁটা খোঁচা যা কিছু সব যেন আলোর ধমকে লজ্জায় রাঙা হয়ে উঠল। ক্রমে মেঘে মেঘে আলো পড়ল, রং ধরল। গাছের পাতা, ঘাসের শীষ, ফোটা ফুলের পাপড়ি, তার উপর শিশিরের ফোঁটা সবই আলোতে ঝলক দিতে থাকল, যেন সবাই সিঁদুর পরে সাটিনের কাপড়ে সেজেছে। ক্রমে চারিদিক আলোতে আলোময় হয়ে উঠল। অন্ধকারের ভয় দেখতে দেখতে কোথায় পালালো, আর অমনি কত পাখি, কত জীবজন্তুই বা বনে ছুটোছুটি আরম্ভ করল। লাল টুপি মাথায় কাঠঠোকরা ঠকাস ঠকাস গাছের ডালে ঘা দিতে বসে গেল। কাঠবেড়ালি অমনি খোপ ছেড়ে গাছের তলায় বসে কুটুস কুটুস বাদাম ছাড়াতে লেগে গেল। গাংশালিক, গোশালিক, ছাতারে গাছের তলায় নেমে শুকনো পাতা উল্টে পাল্টে কিড়িং ফড়িং ধরে ধরে বেড়াতে লাগলো। আগ ডালে বসে শ্যামা দোয়েল শীষ দিতে শুরু করলে। এ তো গেল গল্পের দৃশ্যপটের বর্ণনা, কিন্তু গল্পের মধ্যেও আছে অনেক জট। একাধিকবার প্রধান গল্পের মধ্যে কোনো এক চরিত্র আবার অন্য এক গল্প বলতে আরম্ভ করেছে, প্রায় যেন আরব্য রজনীর গল্পের মতোই। এক গল্প বলিয়ে থেকে আরেক গল্প বলিয়ে, কখনো পুরাণের গল্প, কখনো বিচিত্র সংসার জীবনের গল্প, কখনো ভুতুড়ে রূপকথা, সবই এসে এসে ঘুরে ফিরে গেছে এই কাহিনীর ফাঁকে ফাঁকে। সব মিলিয়ে বুড়ো আংলা যখন প্রথম পড়েছিলাম মনে আছে একেবারে মোহিত হয়ে গিয়েছিলাম। নিজের পারিপার্শ্বিক ভুলে গিয়ে সম্পূর্ণ একটা কাল্পনিক জগতে ডুবে যাওয়ার সৌভাগ্য আমার খুব বেশিবার হয়নি, কিন্তু বুড়ো আংলা নিশ্চিতভাবে সেই রকমই একটি অভিজ্ঞতা। আর এই বর্ণময় বিস্তারিত কল্পনা রাজ্যে গতিশীল অথচ তরাহীন বিচরণের ভঙ্গি আর রচনা শৈলী গড়ে তুলতে পারে তেমন একটি জগৎ। আর সেই জন্যই যখন দেখি যে আজকে আন্তর্জালে বিভিন্ন জায়গায় এই বইটির পাঠ আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই সব পাঠে সুবিধা মতো যেখানে সেখানে বাদ দিয়ে বা অবনীন্দ্রনাথ ঠাকুরের সুললিত ভাষা ইচ্ছে মতো পাল্টে দিয়ে পাঠ করা হয়েছে, তখন বড় কষ্ট হয়, ক্ষোভ হয়, রাগও হয়। যদি সেই সব পাঠে বলা থাকতো যে সেটি লেখকের নিজের লেখা ভাষা নয়,
শুধু ছোট করে গল্পের প্রধান সূত্র বলে দেওয়ার চেষ্টা, তাহলে হয়তো সেরকম প্রচেষ্টা তাও ক্ষমনীয় হতো। কিন্তু যখন এই রকম পাঠের ভূমিকাতে এই ধরনের অদল বদল বা সংক্ষেপকরণের কোনো স্বীকৃতি না দিয়ে অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা পাঠ করছি বলে দেওয়া হয়, তখন তা দণ্ডনীয় অপরাধের পর্যায়ে পড়ে। তা বাংলা ভাষা, সাহিত্য ও সাহিত্যিকদের প্রতি বিশ্বাসঘাতকতা। দুঃখের বিষয়, বাংলা ভাষার সেই অবমাননার দণ্ড দেবার জন্য কেউ নেই। আমাদের সব থেকে বহুমূল্য মণিরত্নগুলি তাই এইভাবেই অনাদরে ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা জানেন, আমাদের এই পডকাস্টে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, আমাদের কাছে যা সর্বোৎকৃষ্ট তথ্য সেই অনুযায়ী সাহিত্যিকরা ঠিক যেরকম লিখেছেন তাই পাঠ করা। এই পাঠেও তাই করব। বুড়ো আংলা বইটিতে 8টি পরিচ্ছেদ আছে। এই এপিসোডে শুধু প্রাককথন, পরের এপিসোডে প্রথম পরিচ্ছেদ পাঠ করব। পরিচ্ছেদগুলি খুব লম্বা নয়, কিন্তু শোনার সুবিধার জন্য এক একটি পরিচ্ছেদের পাঠ এক একটি এপিসোডেই রাখছি। এর মধ্যে ষষ্ঠ পরিচ্ছেদটি অন্যগুলির প্রায় দ্বিগুণ, আর সব শেষ অর্থাৎ অষ্টম পরিচ্ছেদটি অনেকটাই বড়। বাধ্য হয়ে এই শেষ পরিচ্ছেদটি 2টি এপিসোডে বিভক্ত করেছি। যাঁরা কাহিনীটির সঙ্গে আগে পরিচিত নন, তাঁদের একটা সতর্কবাণী দিয়ে রাখি। শুধু এই পরিচ্ছেদটিরই নয়, সমগ্র উপন্যাসের শেষটাই একটু আকস্মিক। অবন ঠাকুর যেন লিখতে লিখতে ভুলে গেছিলেন যে কাহিনীটি শেষ করতে হবে, হঠাৎ মনে পড়ায় হঠাৎ শেষ করে দিয়েছেন। সাহিত্যে এই রীতি অবশ্য খুব বিরল নয়। লুইস ক্যারলের অ্যালিসের উপন্যাসগুলির কথা এই প্রসঙ্গে মনে পড়ে। সমগ্র 8টি পরিচ্ছেদের 9টি এপিসোড এই সপ্তাহান্তে এবং এর পরের 2 সপ্তাহান্তে প্রকাশিত হবে। এই বইয়ের সম্বন্ধে আরও একটি কথা বলে নেওয়া খুবই প্রয়োজন, যে কথা আন্তর্জালে এই বইয়ের পাঠ বা অন্যান্য আলোচনায় কোথাও দেখিনি। আমি নিজেও কিছুটা ঘটনাচক্রেই তার সম্বন্ধে অবগত হয়েছি। অনেক আধুনিক বাঙালি পাঠকই হয়তো জানেন না, এবং শুনে আশ্চর্যও হতে পারেন, যে এই কাহিনীর কাঠামোটি অবনীন্দ্রনাথের মৌলিক সৃষ্টি নয়। এক দুষ্টু ছেলের জাদু মন্ত্রে ছোট্ট হয়ে যাওয়া, তারপর হাঁসের পিঠে চড়ে দেশ ভ্রমণ এবং নানা রকম বিচিত্র অভিজ্ঞতা, এই কাহিনীর মূল কল্পনা এক সুইডিশ লেখিকার, যার নাম সেলমা লাগেরলফ। বিখ্যাত এই লেখিকা 1858 সালে যাঁর জন্ম, বহু বই লিখেছিলেন যা বিপুলভাবে সমাদৃত হয়েছিল। 1909 সালে তিনি সাহিত্যে নোবেল প্রাইজ পান। তিনিই প্রথম মহিলা যিনি এই সম্মানে ভূষিত হন। তাকে অনেকে হোমার বা শেক্সপিয়ারের সঙ্গে তুলনা পর্যন্ত করেছে। বুড়ো আংলা যে বইটির অনুপ্রেরণায় লেখা, সেটি সেলমার পরের দিকের রচনা, বিখ্যাত হওয়ার পরে। সুইডেনের এক শিক্ষক সংঘ সেলমাকে অনুরোধ করেন ছোটদের জন্য এমন একটা বই লিখতে যা পড়ে তারা স্বদেশের ভূগোল শিখতে পারে। এই উদ্দেশ্যেই 1906-7 সালে সেই কাহিনীর সৃষ্টি, যার ইংরেজি অনুবাদের নাম দ্য অ্যাডভেঞ্চার্স অফ নিলস হোলগারসন। এই বইটি দেশে ও বিদেশে অভূতপূর্ব জনপ্রিয় হয়। সেলমা লাগেরলফের সবচেয়ে বিখ্যাত এই বইটি অন্তত 30টি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছিল। প্রথম ইংরেজি অনুবাদ 1907 সালে প্রকাশিত হয়। আমি নিজে প্রথম সুইডিশ বইটির কথা জানতে পারি ঝর্ণা বিশ্বাস রচিত একটি পুস্তিকা থেকে, যাতে সেলমার নিলস আর অবনীন্দ্রনাথের হৃদয়কে নিয়ে কিছু তুলনামূলক আলোচনা আছে। সেই পুস্তিকাটি খুব বেশি বন্টন পায়নি বলেই মনে হয়। পারিবারিক সূত্রে ঝর্ণা বিশ্বাসের সঙ্গে সম্পর্ক না থাকলে আমিও কোনোদিন পুস্তিকাটির সন্ধান পেতাম বলে মনে হয় না। 2015 সালে প্রকাশিত সেই পুস্তিকায় দি অ্যাডভেঞ্চার্স অফ নিলস হোলগারসনের ইংরেজি সংস্করণ আর অবন ঠাকুরের বুড়ো আংলা থেকে বেশ কিছু জায়গা উদ্ধৃত করে ঝর্ণা দেখিয়েছেন যে শুধু কাহিনীর কাঠামোয় মিল নয়, অবনীন্দ্রনাথ মোটামুটি কাহিনীর গতি এবং অনেকগুলি প্রধান ঘটনা সেলমার লেখা থেকেই নিয়েছেন। আবার এও ঠিক যে বাংলাদেশের জল মাটি আবহাওয়ায় তাদের এনে ফেলতে
অবনীন্দ্রনাথ সেই কাহিনী পুরো ঢেলে গড়েছেনও বটে, এবং কিছু সম্পূর্ণ মৌলিক বিষয়বস্তুও ঢুকিয়েছেন। কৌতূহলী শ্রোতাবন্ধুরা খোঁজ করে দেখলে হয়তো পুস্তিকাটির সন্ধান না পেতেও পারেন, কিন্তু নোবেল বিজয়িনী সেলমা লাগেরলফ, তাঁর মানসপুত্র নিলস হোলগারসন ও তার বিশ্বখ্যাত অ্যাডভেঞ্চারের কাহিনী সম্পর্কে আন্তর্জালে বহু তথ্য আছে, একটু সন্ধান করলেই পেয়ে যাবেন। আর অবন ঠাকুরের বুড়ো আংলা তো হাতের কাছেই আছে। সিগনেটের সেই 1953 সালের সংস্করণের পুনর্মুদ্রণ এখন আর পাওয়া যায় কিনা জানি না, কিন্তু আনন্দ প্রকাশনী এই বই আবার প্রকাশ করেছেন। দুঃখের বিষয়, সেই সংস্করণে আচার্য নন্দলাল বসুর আঁকা ছবিগুলি নেই, আর প্রচ্ছদটিও সত্যজিৎ রায় সৃষ্ট প্রচ্ছদটি নয়। এই তুলনা যদি করেন তাহলে দেখবেন যে গল্পের মাল মশলা খুবই সদৃশ এবং বহু জায়গায় একেবারে হুবহু এক হলেও ভাষা এবং লালিত্যের দিক থেকে বুড়ো আংলা একেবারে মৌলিক সৃষ্টি। অনুবাদ করার কোনো অভিপ্রায় বা প্রচেষ্টার ছাপ সেখানে একেবারেই নেই। অবনীন্দ্রনাথের ভাষা সাবলীল বাংলা ভাষা। বাঙালি এবং ভারতীয় ইতিহাস ভূগোল তো বটেই, পুরাণ ও ধর্মকথাও তার মধ্যে একেবারে ওতপ্রোতভাবে মিশে আছে। এও দেখি যে তিনি গল্পের মধ্যে সহজাতভাবে গান, কবিতা, ছড়া রচনা করে ঢুকিয়ে দিয়েছেন। সুইডিশ বইটির কথা বলতে পারি না, কিন্তু ইংরেজি অনুবাদটির যতটুকু আমি দেখেছি তা সম্পূর্ণ গদ্য, তাতে ছড়া গানের কোনো স্থান নেই। আর সর্বোপরি অবনীন্দ্রনাথের হৃদয় শুধু ভৌগোলিক বিচরণই করেনি, তার ভ্রমণের মধ্যে দিয়ে অবনীন্দ্রনাথ বিচরণ করেছেন বিভিন্ন মেজাজের গল্পেও, কখনো প্রকৃতি পড়ুয়া, কখনো সাংসারিক ট্র্যাজেডি, কখনো ভুতুড়ে উপকথা। আধুনিক পাঠক শ্রোতাদের মনে প্রশ্ন ওঠা স্বাভাবিক, সাহিত্য কীর্তি হিসেবে বুড়ো আংলা যতই মৌলিক সৃষ্টি হোক, কাহিনী ভাগ যদি অন্য একটি বই থেকে গৃহীত হয়, তাহলে অবন ঠাকুরের কি সে কথা বলে নেওয়া উচিত ছিল না? আমি বলবো নিশ্চয়ই উচিত ছিল, এবং আমার ধারণা অবনীন্দ্রনাথ তা করেও ছিলেন, যদিও সেই তথ্য পরে হারিয়ে গেছিল এবং ঝর্ণা বিশ্বাসের মতো গবেষিকা পরে পুনরাবিষ্কার করেছেন। প্রমাণস্বরূপ বলতে পারি, এশিয়া পাবলিশিং প্রকাশিত অবনীন্দ্রনাথ ঠাকুরের ছোটদের অমনিবাস গ্রন্থের ভূমিকা লিখতে গিয়ে লীলা মজুমদার লিখেছেন, এই গ্রন্থে তাঁর ছোটদের বইয়ের 11টি শ্রেষ্ঠ গল্প স্থান পেয়েছে। এ কথা মনে রাখতে হবে যে এর মধ্যে একমাত্র ভূতপত্রীর দেশ ছাড়া বাকি সবগুলিই পুরনো গল্পের নতুন রূপ। কিন্তু সে কি রূপ! আনকোরা নতুন, পুরনো গল্পগুলো শুধু কাঠামো ছাড়া কিছু নয়। বুঝতেই পারি যে লীলা মজুমদারও অনুভব করেছিলেন যে অবনীন্দ্রনাথের এই সৃষ্টিগুলির আসল মূল্য এর সাহিত্য গুণে, কাহিনীর প্লটের মৌলিকতায় নয়। কিন্তু তার চেয়ে বড় কথা এই যে বুড়ো আংলা উপন্যাসটি এই অমনিবাস গ্রন্থটির অন্তর্গত। তার মানে এটাই দাঁড়ায় যে লীলা মজুমদার অবগত ছিলেন যে বুড়ো আংলা উপন্যাসটির গল্পও পুরনো গল্প। আর সেটাই তো স্বাভাবিক। আজ আমাদের বাঙালি পাঠকদের কাছে সেলমা লাগেরলফের নাম হারিয়ে গেছে, কিন্তু 1909 সালে যিনি নোবেল পুরস্কার পান, সেই বিশ্ববিখ্যাত লেখিকা সম্ভবত বিংশ শতাব্দীর গোড়ার দিকের বাঙালি সমাজে যথেষ্ট পরিচিত ছিলেন। অবনীন্দ্রনাথ যেমন তাঁর লেখার ইংরেজি অনুবাদ পড়ে থাকতেই পারেন, তেমনি অনেক শিক্ষিত বাঙালি পাঠক পাঠিকাও পড়ে থাকবেন, সেটাই স্বাভাবিক। আর সেই জন্যই হয়তো অবনীন্দ্রনাথের বা বুড়ো আংলার প্রথম প্রকাশকের এই কথা বিশেষ করে বলে দেবার কথা মনে আসেনি। অবন ঠাকুরের প্রায় সব ছোটদের লেখাই তো পূর্ববর্তী কাহিনীর বাংলায় ছোটদের জন্য পুনর্কথন। শকুন্তলার গল্প তো পুরোপুরি কালিদাসের। নালকের গল্প বৌদ্ধ ধর্মগ্রন্থ আর জাতকের থেকে গৃহীত। রাজকাহিনী ইতিহাসধর্মী, জেমস টডের রাজপুতানার ইতিহাস থেকে হয়তো তার মাল মশলা জোগাড় হয়েছে। অবশ্যই অন্য গল্পগুলিতে মূলানুগ চরিত্রের নাম, জায়গার নাম ব্যবহৃত হয়েছিল, বুড়ো আংলা তার ব্যতিক্রম। কিন্তু সুইডেনের ভৌগোলিক পটভূমিকায় বাংলায় এই কাহিনী আবার করে বলার কোনো মানেই হয় না, পাঠকের আগ্রহ তাতে না থাকাই স্বাভাবিক।
তাই এই গল্পকে বাংলার পটভূমিকায় এনে ফেলা। তখনকার বাঙালি পাঠক সমাজকে হয়তো এই সব কথা বলে দিতে হয়নি, হয়তোবা সেলমার কথাও বলে দেওয়ার কোনো দরকার তখন ছিল না। কিন্তু তখন যা সকলের জানা ছিল, এখন তা হয়ে গেছে আবছা, অজানা। অবনীন্দ্রনাথ যে এই কাহিনীর মাতৃপরিচয় লুকিয়ে রাখার কোনো চেষ্টা করেননি, ব্যক্তিগতভাবে আমার কাছে তার সবথেকে বড় প্রমাণ একটি চরিত্রের নামকরণে। বুনো হাঁসের দলের নেত্রীর নাম সেলমার বইতে আক্কা ক্যাবনে কাইসে, আর অবন ঠাকুরের বইতে চকা নিকোবর। নামের এই মিল থেকে তো মনে হয় অবনীন্দ্রনাথ ইচ্ছে করেই মূল কাহিনীর প্রতি একটি যোগসূত্র রেখে দিতে চেয়েছিলেন। পরিশেষে তাই আবার বলি, বুড়ো আংলা বাংলা শিশু সাহিত্যের এক আশ্চর্য নিদর্শন, এবং সুইডিশ গল্পের প্রেরণায় রচিত বলে তার কোনো সম্মানহানি হয় না। যথাসাধ্য সাবলীলতা নিয়ে সেটি পাঠ করার দুরূহ কাজ আরম্ভ করছি পরের এপিসোড থেকে, আপনাদের শুভেচ্ছার উপর ভরসা করে। যেখানে অবনীন্দ্রনাথ ছড়া গান প্রয়োগ করেছেন, সেখানে সাধ্যমতো নিজের কল্পনা কাজে লাগিয়ে পাঠ করেছি। নিজের সুবিধা অনুযায়ী কিছু বাদও দিইনি, বদলাইও নি। আশা করি আপনাদের প্রত্যাশার মান রাখবে আমার পাঠ। শুনবেন এবং শুনতে থাকবেন আশা করি। নমস্কার। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.org, golpokothar.org।